আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। আহ আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু রেসপন্ড করতে হবে। ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। Yes, sir. থ্যাংক ইউ। তো আমরা স্টার্ট করি আজকে একদম। আমরা ইলেকট্রিসিটির বেসিকটাই দেখবো। তেমন ডিপে যেমন যাব না। আমাদের একটা বেসিক নলেজ লাগবে। আমরা আগের দিন কথাবার্তা বলছিলাম যে মার্কস ডিস্ট্রিবিউশনটা কিরকম হবে আমাদের ফিজিক্যাল ক্লাসে। সো ওই দিনের যেই ডিসকাশন সেটা মোটামুটি আপনারা যদি জেনারেল অ্যানাউন্সমেন্টে যান, তাহলে মোটামুটি কোর্স পলিসিতে মার্কস ডিস্ট্রিবিউশন গুলো কিরকম হবে একটা আইডিয়া আছে। এছাড়া আমরা এমনি বলতে পারি যে হ্যাঁ, আমরা 4টা কুইজ নিব, সেখান থেকে 3টা কাউন্ট হবে। এগুলো নিয়ে ডিসকাস করছিলাম। আজকে আমরা পড়ালেখায় চলে যাচ্ছি। সো প্রথমে আমরা যেহেতু সার্কিটের কোর্স করতেছি, সার্কিটের একটা বেসিক জিনিস হলো ইলেকট্রিসিটি। আমরা ইলেকট্রিসিটি বোঝার মাধ্যমেই আসলে কোর্সটা শুরু করবো। সো ইলেকট্রিসিটি আসলে কি? ইলেকট্রিসিটি হলো চার্জের প্রেজেন্স আর মোশনের সাথে রিলেটেড, ফার্স্ট অফ অল। সো যদি চার্জটা প্রেজেন্ট থাকে কোনো এক জায়গায় কিন্তু মোশনে না থাকে, সেটাকে আমরা বলি স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আর যদি কোথাও চার্জটা প্রেজেন্ট থাকে আর সাথে মুভও করে, সেটাকে আমরা বলি কারেন্ট ইলেকট্রিসিটি। সো স্ট্যাটিক ইলেকট্রিসিটি কোথায় তৈরি হইতে পারে, এই জিনিসটা আমরা কিভাবে সবচেয়ে ভালো বুঝি সেটা একটা এক্সাম্পল দিই। আমরা যদি কোনো জায়গায় কোনো কিছু রাব করি বা ফ্রিকশনের কারণে, যেমন আমরা ছোটবেলায় খুব কমন একটা জিনিস করতাম যে ওই মেটাডোর পিন পয়েন্ট যে কলমগুলো আছে বা রাবারের যে কোনো একটা কলম নিয়ে চুলে ঘষলে দেখা যেত যে আমরা যদি একটা কাগজে ধরতাম তাহলে সেই কাগজটা লাফানো শুরু করতো। এটা কেন হইতো সেটা একটু বোঝার ট্রাই করি। বা অনেক সময় দেখা যায় যে একটা গ্লাসকে সিল্কের কাপড় দিয়েও যদি আমরা ঘষি, ফ্রিকশনের কারণে সেম জিনিসটা ঘটে। এখন কেন হয় সেই জিনিসটা একটু বুঝি। যে কোনো কোনো এলিমেন্টে, কোনো কোনো ম্যাটেরিয়ালে ইলেকট্রনের যে অ্যাট্রাকশন সেটা অন্য এলিমেন্টের থেকে বা ম্যাটেরিয়ালের থেকে বেশি। সো আমরা যখন একটা বেলুন, বা এখানে একটা বেলুন আছে, একটা এখানে যে এক্সাম্পলটা দেয়া, এই যে এই এক্সাম্পলটা, এখানে একটা বেলুন আছে আর একটা কাপড় আছে। এই দুইটাকে যদি রাব করা হয়, যদি রাব করার আগে চিন্তা করে দেখি, তাহলে দেখবো যে এখানে পজিটিভ আর নেগেটিভ চার্জ ইকুয়ালি আছে। বাট রাব করার পর এই বেলুনটার ইলেকট্রনের প্রতি অ্যাট্রাকশন বেশি থাকায় সে কাপড়ের ইলেকট্রন গুলা নিজের দিকে টেনে নিতে পারতেছে। সো আমরা ফাইনালি দেখতে পারতেছি যে বেলুনের যে অ্যামাউন্ট অফ নেগেটিভ চার্জ সেটা অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ চেয়ে বেশি। আর কাপড়ের যে অ্যামাউন্ট অফ পজিটিভ চার্জ সেটা অ্যামাউন্ট অফ নেগেটিভ থেকে বেশি। মানে এইখানে চার্জের কিছু ডিফারেন্স তৈরি হয়েছে, কিন্তু চার্জ গুলা কিন্তু এক জায়গায় ফিক্সড, কোথাও মুভ করতে না। কারণে আমরা বলতেছি যে এটা স্ট্যাটিক ইলেকট্রিসিটি। তার মানে বেলুনের মধ্যে যে চার্জ জমা হয়েছে সেটা বেলুনের বাইরে যেতে পারতেছে না, মানে এটাকে বলতেছি স্ট্যাটিক ইলেকট্রিসিটি। আর সেম ওর জন্য মুভ করবে না। সো কারেন্ট ইলেকট্রিসিটি কি? কারেন্ট ইলেকট্রিসিটি হইলো বেসিক্যালি যে চার্জ আছে সেই চার্জ ফ্লো হইলে, ফ্লো একটা কমপ্লিট প্যাথ যদি তৈরি করে, আমরা বুঝবো সামনে। বাট আমরা একটু show করার জন্য বলতেছি যে হ্যাঁ, যদি একটা কমপ্লিট প্যাথ তৈরি করে এই চার্জগুলো, সেক্ষেত্রে কারেন্ট ইলেকট্রিসিটি। মেইনলি চার্জ বলতে আমাদের কিভাবে চার্জ তৈরি হতে পারে সেটা একটু বলি। চার্জ তৈরি হতে পারে যে কোনো অ্যাটমে প্রোটন আর ইলেকট্রনের কারণে, তাই না? সো একটু যদি চিন্তা করে দেখি যে প্রোটন কিন্তু থাকে নিউক্লিয়াসের ভিতরে, আমরা একদম ফান্ডামেন্টাল কেমিস্ট্রি কথাবার্তা বলতেছি যে এখানে প্রোটন থাকে নিউক্লিয়াসের ভিতরে, ইলেকট্রন থাকে বাইরের সেলগুলোতে। ইলেকট্রন গুলা মুভ করতে থাকে, প্রোটন কিন্তু মুভ করে না। সো চার্জ আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি চলে গেছে? স্ক্রিন চলে গেছে স্যার। আচ্ছা। আচ্ছা, এখন মেবি দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে না এখন? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা। সো ইলেকট্রনটা যখন মুভ করে সেখানে ইলেকট্রিসিটি তৈরি হয়। সো ইলেকট্রনের মুভমেন্টটা হলো কজ। আর
ইলেকট্রিসিটি হলো ইফেক্ট। সো এটাই বেসিক্যালি কারেন্ট ইলেকট্রিসিটি। এখানে কিছু স্ট্যাটিক ইলেকট্রিসিটি আর কারেন্ট ইলেকট্রিসিটির ডিফারেন্স দেওয়া আছে, যদি এটা লাগবে না, বাট একবার রিডিং দিতে এটা কোনো সমস্যা নেই। আমাদের এই পুরা কোর্সটাই, যেটা বলছিলাম লাস্ট ক্লাসে, যে এই পুরা কোর্সটাই আসলে ম্যাথমেটিক্যাল কোর্স, মানে এখানে প্রবলেম সলভিং হয়। এখানে কোনো থিওরিটিক্যাল কোনো কোয়েশ্চেন করা হয় না যে স্ট্যাটিক ইলেকট্রিসিটি আর কারেন্ট ইলেকট্রিসিটির ডিফারেন্স কি, এই টাইপের কোনো কোয়েশ্চেন দেওয়া হয় না। সো এগুলো একবার রিডিং দিয়ে আমাদের জেনে রাখা ভালো, কিন্তু এর চেয়ে বেশি কিছু লাগবে না। সো আমরা আমাদের মেইন টপিকে চলে আসি। চার্জ কি জিনিস, তখন বলতেছিলাম যে হ্যাঁ, চার্জ হলো ইলেকট্রিসিটির কারণ, তাই না? যে চার্জ প্রেজেন্ট থাকবে, কি মুভ করবে, সেটার উপরে কারেন্ট ইলেকট্রিসিটি আর স্ট্যাটিক ইলেকট্রিসিটি হয়। সো চার্জ জিনিসটা কি? চার্জ হলো একটা ইলেকট্রিক্যাল প্রপার্টি, যে কোনো একটা ম্যাটেরিয়ালের ইলেকট্রিক্যাল প্রপার্টি। সো একটা ইলেকট্রিক্যাল প্রপার্টি সব ম্যাটেরিয়ালেই থাকে। যেমন আমরা এটার সাথে কম্পেয়ার করতে পারি ম্যাথ, কিন্তু ম্যাথ একটা ইলেকট্রিক্যাল প্রপার্টি না, ম্যাথ হলো একটা ফিজিক্যাল প্রপার্টি। এই ম্যাথটা সব ম্যাটেরিয়ালেরই থাকে, কারো কম কারো বেশি। চার্জও সেম, এটা একটা ইলেকট্রিক্যাল প্রপার্টি, সব অবজেক্টেরই থাকে, কারো বেশি থাকে কারো কম থাকে, কারো পজিটিভ চার্জ বেশি থাকতে পারে কারো নেগেটিভ চার্জ বেশি থাকতে পারে, বাট এটা সব এলিমেন্টের মধ্যেই থাকবে। সো চার্জের ইউনিটটা হইলো কুলম্ব, এটাও আমরা জানি, তাও একটু রিভিজিট করা সবগুলাই। সো একদম নর্মাল স্টেটে মোস্ট অফ আওয়ার ম্যাটেরিয়ালস, আমরা আশেপাশে যা দেখি সবগুলাই হলো নিউট্রালি চার্জ, ঠিক আছে? কারণ কি? কারণ প্রোটনের যে চার্জ আর ইলেকট্রনের যে চার্জ, দুইটা সমান। প্রোটনের চার্জও যা, ইলেকট্রনের চার্জও যা, সেম। জাস্ট প্রোটনের চার্জটা পজিটিভ, ইলেকট্রনের চার্জটা নেগেটিভ। আর একদম নিউট্রাল অবস্থায় প্রোটন আর ইলেকট্রনের নাম্বার সেম থাকে। সো নাম্বার যদি সেম থাকে, তাহলে চার্জের অ্যামাউন্টটাও সেম। সো একদম নর্মাল স্টেজে ইলেকট্রন বা যে কোনো ম্যাটেরিয়াল, যে কোনো অ্যাটম নিউট্রালি চার্জ থাকে, কারণ অ্যামাউন্ট অফ ইলেকট্রন আর অ্যামাউন্ট অফ প্রোটন দুইটা ইকুয়াল থাকে। সো এইখানে আমাদের দুইটা ল আছে, খুবই ফেমাস ফিজিক্সের ল। একটা হলো ল অফ কনজারভেশন অফ চার্জ, আর একটা হলো চার্জ কোয়ান্টাইজেশন। সো কনজারভেশন অফ চার্জ যেটা বলে যে চার্জ কখনো ক্রিয়েট করা যায় না আর ডিস্ট্রয় করা যায় না, জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয়। তার মানে পৃথিবী তৈরি হওয়ার পর থেকে যে পরিমাণ চার্জ ছিল, এটা এখনো সেম পরিমাণে চার্জই আছে, জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করা যায়। আর যখনই এই চার্জটা ট্রান্সফার হয়, মুভ করা যায়, সেটাকে আমরা কারেন্ট ইলেকট্রিসিটি বলি। আর আমাদের এই কোর্সের টপিকই হলো কারেন্ট ইলেকট্রিসিটি। স্ট্যাটিক ইলেকট্রিসিটি নিয়ে আমাদের আলাদা করে কোনো পড়ালেখা নাই। সো চার্জ জাস্ট এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করানো যায়, এটাই আমাদের ল অফ কনজারভেশন অফ চার্জ। এটা তৈরি করা যায় না, ডিস্ট্রয়ও করা যায় না। আর চার্জ কোয়ান্টাইজেশন বলে যে আমাদের যে অ্যামাউন্ট অফ চার্জ থাকবে, সেটা অবশ্যই সবচেয়ে ছোট যে ভ্যালু, ছোট সবচেয়ে ভ্যালু হইলো এইটা, এইটার ইন্টিজার মাল্টিপল আকারে থাকবে অলওয়েজ। আমাদের বেসিক চার্জের ইউনিটটা হলো 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এইটারই ইন্টিজার মাল্টিপল আকারে হইতে হবে, কারণ আমরা জানি যে একটা ইলেকট্রনের চার্জ যদি এই 1.6 ইন্টু 10⁻⁻19 হয়, এরকম হয়, দুইটা ইলেকট্রনের চার্জ কিন্তু জাস্ট এটার সাথে 2 মাল্টিপ্লাইড হবে। তিনটা ইলেকট্রনের চার্জ জিজ্ঞেস করলে এটার সাথে 3 মাল্টিপ্লাইড হবে। কিন্তু আমরা কিন্তু কখনোই 2.5 ইলেকট্রনের চার্জ বের করতে পারবো না, কারণ টু মানে হাফ ইলেকট্রন বলে কিছু নাই, ইলেকট্রনকে আর ভাঙা যায় না। ভাঙা যায়, বাট আমাদের মানে আমরা যতটুক পড়তেছি সেইটুকু অনুযায়ী ভাঙা যায় না। সো আমরা কখনোই 3.7 অ্যামাউন্ট অফ ইলেকট্রন, এইটার চার্জ কখনোই আমরা বের করতে পারবো না। সো কোয়ান্টাইজেশন অফ চার্জ এটাই বলে যে আমাদের যে চার্জের অ্যামাউন্টটা আছে, সেটা অবশ্যই এলিমেন্টারি চার্জের ইন্টিজার মাল্টিপল হবে। এটাই কোয়ান্টাইজেশন অফ চার্জ। এখন আমরা যতটুকু শিখছি, সেখান থেকে কিছু ম্যাথ করব। যখনই আমরা ম্যাথ দেখবো, সেই জিনিসটাকে অবশ্যই সিরিয়াসলি নিতে হবে, ছোট হোক বড় হোক, যেরকম ম্যাথই থাকুক। কারণ আমাদের যে জিনিসটা বলছি যে পুরা কোর্সটাই প্রবলেম সলভিং কোর্স, পুরা কোর্সটাই ম্যাথ সলভিং কোর্স। সো ম্যাথ দেখলে আমরা একটু আহ ভালো করে করতে হবে।
ঠিক আছে। সো হাউ মেনি ইলেকট্রনস আর দেয়ার ইন ওয়ান কুলম্ব অফ চার্জ। তো আমরা এই জিনিসটাকে একটু ডিফারেন্টলি ফ্রেম করি, এটা ইউনিটারি মেথডের ম্যাথ দুইটাই যেটা আছে। সো হাউ মেনি ইলেকট্রনস, সো আমরা জানি যে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম মানে 1 ইলেকট্রন। সো 1 কুলম, এইটার মানে কত? জাস্ট 1/1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। এইটা করলেই আমরা নাম্বার অফ ইলেকট্রন পেয়ে যাচ্ছি, যেটা করলে আসা উচিত 6.25 ইন্টু 10⁻18 নাম্বার অফ ইলেকট্রনস। ঠিক আছে, জাস্ট ইউনিটারি ম্যাথ, খুবই সহজ ম্যাথ, এটা না বোঝার কারণ নাই। সো আমি একটু আগায় যেতে থাকি। হাউ মাচ চার্জ ইজ রিপ্রেজেন্টেড বাই দিস নাম্বার অফ ইলেকট্রনস, এটাও খুবই ইজি, যে আমরা জানি একটা ইলেকট্রন মানে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম, তার মানে 1.24 ইন্টু 10⁻18 ইলেকট্রন। এটা মানে কত কুলম, জাস্ট এই দুইটা মাল্টিপ্লাই করে দিলে আমাদের অ্যান্সার চলে আসবে, একদম ইউনিটারি মেথড। ঠিক আছে। আর এই যে ম্যাথটা, এটা নিয়ে আমরা একটু পরে ডিসকাস করবো, কারণ আমরা এখনো ভোল্টেজের কনসেপ্টটা দেখি নাই। যখন ভোল্টেজের কনসেপ্ট দেখে ফেলবো, এনার্জির কনসেপ্ট দেখে ফেলবো, আমরা তারপরে এটা আবার এখানে ফেরত আসবো। তার আগ পর্যন্ত এই টপিকটা থাক। বাট চার্জ রিলেটেড আমাদের এই জিনিসটুকু বুঝলেই হবে যে একটি ইলেকট্রনের চার্জ মানে 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম। প্রোটনের চার্জও সেম, জাস্ট প্রোটন পজিটিভ, ইলেকট্রন নেগেটিভ। এইটুক পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? No, sir. তাহলে আমরা সামনের দিকে যাই, এখন আমরা বুঝবো ভোল্টেজ কি জিনিস। সো ভোল্টেজ জিনিসটা হলো, আমি যদি একদম একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝাতে চাই, ভোল্টেজ হলো আমাদের যে কোনো কিছুর পুশ। হ্যাঁ, পুশ বলতে যে আমরা নর্মালি যে ধাক্কাটা দিই একটা সার্কিটে কারেন্ট প্রডিউস করার জন্য, সেই ধাক্কাটা ক্রিয়েট করে হলো ভোল্টেজ। এখন এইটার বুকিশ ডেফিনিশন কি হইতে পারে সেটা একটু বলি, যে 1 কুলম চার্জকে ইনফিনিটি থেকে একটা ইলেকট্রিক ফিল্ডে আনতে কতটুকু কাজ করতে হয়, এই কথাটার অর্থ কি সেই জিনিসটা একটু বলি। সাপোজ এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এই চার্জের আশেপাশে একটা ইলেকট্রিক ফিল্ড আছে। এখন আমরা যদি একটা 1 কুলম চার্জকে এইখান থেকে এখানে আনি, এখন এখান থেকে এখান থেকে মানে এই বাইরের পয়েন্ট থেকে এই ইলেকট্রিক ফিল্ডের ভিতরে একটা পয়েন্টে আনতে একটা কাজ করতে হয়। কেন করতে হয় সেটা বলি। এই যে এইখানে একটা প্লাস কিউ চার্জ আছে, আর বাইরের থেকে একটা 1 কুলম +1 কুলম চার্জ আনতেছি। সো নিশ্চয়ই প্লাস আর প্লাস একজন আরেকজনকে রিপালশন করবে, বিকর্ষণ করবে। কারণ আমরা জানি যে সিমিলার হইলে সেটা রিপালস করে, যদি অপোজিট হয় সেটা অ্যাট্রাক্ট করে। সো এখানে যেহেতু সিমিলার আছে, তার মানে এটা রিপালস করবে। সো আমাদের কিছু কাজ করতে হচ্ছে। সো এই যে এই পয়েন্টে আনতে যতটুকু কাজ করতে হচ্ছে, এই ডাব্লিউ, এই ডাব্লিউটাকেই বলতেছি আমরা ভোল্টেজ। তার মানে নিচে কিউ থাকা, এটার অর্থ হলো 1 কুলম চার্জকে যে কোনো একটা পয়েন্টে আনতে যে যেই কাজটুকু করতে হয় সেটাকে বলা হয় ওই পয়েন্টের ভোল্টেজ। ঠিক আছে। সো এখন আমরা একটু চিন্তা করি যে আসলে মানে আমরা যেই কথাগুলো শুনে আসছি এখন পর্যন্ত, বা আমরা অনেক কিছুই ফিজিক্সে আগে থেকে পড়ছি, তখন মনে হইতে পারে যে হ্যাঁ এই জিনিসগুলা কেন হয়। এখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হবে, সেই জিনিসগুলো আমরা একটু ক্লিয়ার করি। খেয়াল করে দেখেন, আমি যদি একটা ফাঁকা পেজ নিই, সাপোজ এইটা একটা চার্জ আছে মাঝখানে। এখন এইখানে আমরা 1 কুলম চার্জ নিয়ে আসবো। এখন এই পয়েন্টে আনতে বেশি কাজ হবে। আমি আর একটু বড় করে রাখি। ঠিক আছে? এইটা হইলো আমরা ধরতেছি যে তার ইলেকট্রিক ফিল্ড। এখন এই 1 কুলম চার্জকে
এই পয়েন্টে আনতে বেশি কষ্ট হবে নাকি আমি আরেকটা কালি দিয়ে লিখি, এই পয়েন্টে আনতে বেশি কষ্ট হবে? কোনটাতে বেশি কাজ করতে হবে, গ্রিনটা নাকি ব্লুটা? কি মনে হচ্ছে? কোনটা? গ্রিনটাতে এটা বেশি। থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে গ্রিনটাতে আমাদের বেশি কাজ করতে হচ্ছে। সো আমরা যদি বলি এটা ডাব্লিউ, এটাকে বলতেছি আমরা ডাব্লিউ 1, আর এটাকে বলতেছি আমরা ডাব্লিউ 2, এটা বেশ ক্লিয়ার যে ডাব্লিউ 1 ইজ গ্রেটার দেন ডাব্লিউ 2 হবে, কারণ এটাকে অনেক দূর নিয়ে আসতে হচ্ছে। তো আমরা বুঝতেছি যে এটার কাজ বেশি। তার মানে আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু কিন্তু W/Q। সো এই পয়েন্টের ভোল্টেজ, এ পয়েন্টের ভোল্টেজ বেশি হবে নাকি বি পয়েন্টের ভোল্টেজ বেশি হবে? স্যার এ পয়েন্টে। এ পয়েন্টের ভোল্টেজ বেশি হবে। সো এটা আমরা বলতে পারি VA ইজ গ্রেটার দেন VB। এইটুকু আমরা শিওর। এখন আমরা একটা কথা শুনছি, আমরা সবসময় একটা জিনিস শুনছি যে পজিটিভ চার্জ হাই পোটেনশিয়াল থেকে বা হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়। এই কথাটা যদি আগে নাও শুনে থাকি, এখন আমরা শুনবো যে পজিটিভ চার্জ যদি ছেড়ে দেওয়া হয় সে সবসময় হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যায়। কেন? সেই জিনিসটাই যদি আমরা দেখি, এখানে যদি আমরা একটা পজিটিভ চার্জ এনে ছেড়ে দিই, এইটা কি, এটা রিপালশনের কারণে এ থেকে বি এর দিকে যাবে না? এখন তো বোঝা যায় কিনা। আমরা যদি একটা পজিটিভ চার্জ এনে এখানে ছেড়ে দেই, সে কি রিপালশনের কারণে এ থেকে বি এর দিকে যাবে না? ইয়েস স্যার। তার মানে এখানে পজিটিভ চার্জ কিন্তু অলওয়েজ যদি ছেড়ে দেওয়া হয় সে হাই পোটেনশিয়াল থেকে, তার মানে VA থেকে VB এর দিকে যাচ্ছে। ঠিক আছে, এই যে আমরা একটা কথা এতদিন ধরে শুনে আসছি, কেন যায় সেই জিনিসটা কখনোই বুঝি নাই। আজকে আমরা হয়তো শিখলাম যে হ্যাঁ, কেন যায়। কারণ গুলা হলো এটা যে হ্যাঁ, এ পয়েন্টের পোটেনশিয়ালটা বেশি, বি পয়েন্টের পোটেনশিয়ালটা কম। ছেড়ে দেওয়া হইলে এই এই কারণে সে হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে যায়। সিমিলারলি আমরা এটাও বলতে পারি তার মানে যে একটা লো পোটেনশিয়াল এখানে যদি একটা নেগেটিভ চার্জ নিয়ে আসি, সে কিন্তু উল্টা দিকে যাবে, সে বি থেকে এর দিকে আসবে, অ্যাট্রাকশনের কারণে বি থেকে এর দিকে আসে। সো আমরা আসলে কি বলতে পারি, নেগেটিভ চার্জ লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে আসবে। ঠিক আছে, সো এই জিনিসটা আমরা ক্লিয়ার হইলাম। আর এই যে ভোল্টেজ, এইটারই আরেকটা নাম হইলো জাস্ট ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল। দুইটাই ইন্টারচেঞ্জেবলি ইউজ করা হয়। কেউ যদি ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল বলে সেটাতেও সমস্যা নাই, ভোল্টেজ বলে সেটাতেও সমস্যা নাই। এইটার ইউনিট হইলো ভোল্ট। এখন আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো এ থেকে বি পয়েন্টে যখন যাব, এতক্ষণ আমরা যে কাজটা করতেছিলাম সেটা হলো ইনফিনিটি থেকে, তার মানে ফিল্ডের বাইরে কোনো একটা পয়েন্ট থেকে নিয়ে আসতেছিলাম। এখন যদি আমরা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাই, সেই ক্ষেত্রে আমরা ভোল্টেজটাকে লিখবো VAB। তার মানে এ থেকে বি পয়েন্টের মধ্যে নিয়ে যাওয়ার জন্য যে কাজটা করতেছি এ থেকে বি এর দিকে। আর যদি উল্টা কাজটা করতাম, বি থেকে এর দিকে আসতাম, তাহলে আমরা বলতাম VBA। তো খেয়াল করে দেখেন দুইটা ডিস্টেন্স কিন্তু সমান, এ থেকে বি এর ডিস্টেন্স চেঞ্জ হয় নাই, বাট যাওয়ার ডিরেকশনটা চেঞ্জ হয়েছে। সো যাওয়ার ডিরেকশনটা চেঞ্জ হয়, আমরা বলতে পারি যে VAB যেটা, এটা আসলে VB এর উল্টা। জাস্ট একটা নেগেটিভ সাইন সামনে চলে আসতেছে কারণ এটা ডিরেকশনটা উল্টা। ডিরেকশনটা উল্টা হয়, আমরা এটাকে সামনে সামনে একটা মাইনাস সাইন দিয়ে দিচ্ছি। কারণ দুইটার মধ্যে ডিস্টেন্স চেঞ্জ হয়নি, ডিস্টেন্স চেঞ্জ না হলে এটার মধ্যে আহ, আমরা জানি যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু বেসিক্যালি FS। সো এস যদি চেঞ্জ না হয়, এখানকার ওয়ার্ক চেঞ্জ হবে। ওয়ার্ক চেঞ্জ না হইলে অ্যামাউন্টটাও চেঞ্জ হচ্ছে না। অ্যামাউন্ট চেঞ্জ না হলে জাস্ট ডিরেকশনটা চেঞ্জ হওয়ার কারণে সামনে একটা মাইনাস সাইন চলে আসতেছে। সো হোপফুলি এইটু ক্লিয়ার। এখন আমরা এই জিনিসটাকেই ভালো করে ফিল করব যে হ্যাঁ, আমরা এতক্ষণ দেখলাম ভি ইজ ইকুয়াল টু W/Q। ঠিক আছে, আমরা সবসময় বলতেছি যে অ্যাবসলিউট পোটেনশিয়াল আর পোটেনশিয়াল ডিফারেন্স, এই জিনিস দুইটার মধ্যে একটু পার্থক্য বুঝতে হবে। আমরা যখন শুরুতে ইনফিনিটি থেকে একটা পয়েন্টে আনতেছি, ইনফিনিটি বলতে আসলে ইনফিনিটি একদম কনসেপচুয়াল একটা ধারণা। আমরা ইনফিনিটি বলতে কি বুঝি, আমরা যদি সামনের দিকে তাকাই, বাইরে জানালা দিয়ে তাকাই, ইনফিনিটি কোনটা হবে? আমরা দূরে একটা বিল্ডিং যে দেখতে পাচ্ছি, এটা কি ইনফিনিটি হবে? না, এটা ইনফিনিটি হবে না। এটা ইনফিনিটি হবে না। আমরা লাস্ট যতটুকু পর্যন্ত দেখতে পাচ্ছি পুরা
থাকাটাই হলো ইনফিনিটির ভিতরে। তার মানে ইনফিনিটি এমন একটা কনসেপচুয়াল ধারণা যেটা আমরা দেখতে পাই না। ঠিক আছে। সো যতক্ষণ আমরা ইনফিনিটি থেকে একটা চার্জকে নিয়ে আসতেছিলাম ততক্ষণ এটা ছিল অ্যাবসোলিউট পোটেনশিয়াল। ঠিক আছে। আর থিওরিটিক্যালি আমরা ইনফিনিটির যে ভোল্টেজ সেটাকে জিরো ধরে নিই আমাদের রেফারেন্সের জন্য। ঠিক আছে। সো অ্যাবসোলিউট পোটেনশিয়াল বলতে এই যে এ পয়েন্টে আসতে কতটুকু কাজ করতে হয়েছে সেটাকে বলতেছি আমরা অ্যাবসোলিউট পোটেনশিয়াল। কারণ এটা যদি জিরো হয় তার মানে এ তে আনতে যে কাজটা করতে হচ্ছে সেটাকে আমরা ভি এ লিখতেছি। কিন্তু এই অ্যাবসলিউট পোটেনশিয়ালের কোনো বেনিফিট নাই, কারণ আমরা যখন সার্কিট বানাবো সার্কিটের মধ্যে কিন্তু ইনফিনিটি এক্সিস্ট করবে না, কিন্তু দুইটা পয়েন্ট কিন্তু ঠিকই এক্সিস্ট করবে। তার মানে আমাদের দুইটা পয়েন্টের পোটেনশিয়াল জানা দরকার। সো আমাদের এখন থেকে আমরা ভি বলতে যে জিনিসটা বুঝবো, যে জিনিসটা ইউজ করব, সেটা হলো পোটেনশিয়াল ডিফারেন্স। আমাদের এই ধারণাটা খুব একটা লাগবে না, আমাদের বেসিক যাতে খারাপ না হয় এই কারণে আমাদের এটা জেনে থাকা ভালো যে অ্যাবসলিউট পোটেনশিয়াল বলে একটা জিনিস আছে, যে যখন এটা ইনফিনিটি থেকে আনা হয়। বাট এখন থেকে আমরা যখন এই ভিটাকে ইউজ করব এটাকে আমরা পোটেনশিয়াল ডিফারেন্স হিসেবে ইউজ করব। ঠিক আছে। সো এখন আমরা এই ইকুয়েশনটাকে একটু চেহারাটা চেঞ্জ করে ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ভি লিখে ফেলবো, যেখানে ভি বলতেছি পোটেনশিয়াল ডিফারেন্স। পোটেনশিয়াল ডিফারেন্স মানে ফাইনাল ভোল্টেজ থেকে ইনিশিয়াল ভোল্টেজ। ঠিক আছে। এখন এই জিনিসটাকেই আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এই জিনিসটাই আমরা দেখবো যে কিভাবে এটা আমরা কাজে লাগাইতে পারি, কিন্তু সেই জিনিসটার জন্য এই ফর্মুলার ভিতরে কিছু সাইন কনভেনশন আছে। ঠিক আছে, যে সাইন কনভেনশন গুলো আমাদের জানতে হবে, প্রতিটা জিনিসে সাইন কনভেনশন আছে। সেটা কি? ডাব্লিউ যে আছে, এই ডাব্লিউ এ প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে, কিউ প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে। কখন কোনটা হবে সেটা একটু বোঝার ট্রাই করি। এই পার্টটাই ইম্পর্টেন্ট, কারণ আমাদের যে ফর্মুলা ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ভি, এটা খুব ইজি। বা কিউ ভি বি মাইনাস ভি এ বা ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, এই ফর্মুলাটাই ইজি। বাট সাইন কনভেনশনটা বোঝাটা ইম্পর্টেন্ট। সাইন কনভেনশন বোঝা হয়ে গেলে এই টাইপের ম্যাথে কোনো সমস্যা হবে না। সো ডাব্লিউ বা ওয়ার্ক কখন পজিটিভ হবে? যখন একটা এক্সটার্নাল ওয়ার্ক করা হবে। এখন এক্সটার্নাল ওয়ার্ক জিনিসটা কি? এখানে একটা চার্জ মুভ করতেছে। চার্জ যেহেতু মুভ করতেছে, চার্জ নিজে কিন্তু এক্সটার্নাল না। সো আমরা যে মুভ করাচ্ছি, তার মানে আমরা এখানে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করে চার্জটাকে মুভ করাই তাহলে এটা হবে এক্সটার্নাল ওয়ার্ক। ঠিক আছে। সো আমরা যদি কোনো ফোর্স অ্যাপ্লাই করে এটাকে মুভ করাই সেটা হবে এক্সটার্নাল ওয়ার্ক। যদি চার্জ নিজেই মুভ করে তখন হবে এটা নেগেটিভ। সো এক্সটার্নাল ওয়ার্কের জন্য ওয়ার্ক হবে পজিটিভ, চার্জ নিজে যদি কাজ করে সেটা হবে নেগেটিভ। এটা মনে রাখার ইজি ওয়ে হলো যে আমরা তো সবসময় নিজেদের পার্সপেক্টিভকেই প্রায়োরিটি দিই, চার্জ কি করতেছে বা সামনের মানুষটা কি বলতেছে সেটাকে প্রায়োরিটি দেই না। সো এইভাবে মনে রাখাই ইজি যে আমরা আমাদের পার্সপেক্টিভ থেকে যেটা বেশি দেখতেছি, যে হ্যাঁ আমরা কাজ করতেছি সেটা পজিটিভ, চার্জ নিজে যদি কাজ করে সেটা নেগেটিভ। এই ডাব্লিউটা নিয়ে মেইনলি সমস্যা হয়। আর কিউ এর জিনিসটা বোঝা ইজি, যদি পজিটিভ চার্জ হয় তাহলে প্লাস, যদি নেগেটিভ চার্জ হয় তাহলে মাইনাস, এছাড়া আর কোনো গ্যাঞ্জাম নাই। তো এবার আমরা যদি একটু ম্যাথ দেখি, আমরা দেখি যে ম্যাথটা আমরা করতে পারতেছি কিনা। ঠিক আছে। তো সাপোজ আমরা ফার্স্ট ম্যাথটা একটু দেখি। কোয়েশ্চেন পড়ে অনেক হিন্ট পাওয়া যায়, এই টাইপের কোয়েশ্চেন গুলাতে কোয়েশ্চেনটা পড়ে অনেক হিন্ট পাওয়া যায়। আমরা ইকুয়েশনটা লিখে রাখি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ভিবি মাইনাস ভি এ। কোয়েশ্চেনটা পড়ে পড়ে দেখবো অনেক জায়গায় অনেক হিন্ট দেয়া থাকে। সো কোয়েশ্চেনে আছে এট পয়েন্ট এ, আমরা একটু আঁকি, ভোল্টেজ দেয়া আছে 22 ভোল্ট। এইখান থেকে একটা চার্জ এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে মুভ করানো হলো। করানোর সময় এখানে 10 জুল কাজ করা হলো। এই বি পয়েন্টের ভোল্টেজ কত? এখন কোয়েশ্চেন হলো, এখানে কিউ দেয়া আছে -2 কুলম, -2 কুলম। এখন আমার কোয়েশ্চেন হলো কাজটা কে করতেছে? এটা কি এক্সটার্নাল ওয়ার্ক হচ্ছে নাকি
চার্জ ইটসেলফ কাজ করতেছে? বলেন তো কেউ একজন। চার্জ ইটসেলফ কাজ করছে? এটা কি দেখে বোঝা যায় বলেন তো? স্যার এখানে বলছে যে কিউটা মুভ করছে এন্ড লাইক ইট ডাজ আ ওয়ার্ক, তো লাইক কিউটা হচ্ছে কাজ করছে। হ্যাঁ হ্যাঁ, তার মানে চার্জ ইটসেলফ কাজ করতেছে, এটা আমরা কি দেখে বুঝলাম? যে ওয়াইল মুভিং ইট ডাজ এ ওয়ার্ক, তার মানে এটা আমাদের কথা বলতেছে না। ঠিক আছে, এটা আমাদের কথা বলতেছে না, তার মানে এটা চার্জ ইটসেলফ কাজ করতেছে। ঠিক আছে। সো আমাদের যখন এখানে ভ্যালু বসাবো আমরা, ডাব্লিউ এর ভ্যালুটা বসাইতে হবে মাইনাস, এই জায়গাটাই ছোট একটা ভুল হয়ে যায়। ঠিক আছে, কারণ এখানে কিন্তু কাজটা চার্জ ইটসেলফ করতেছে। কিউ এর ভ্যালু যেহেতু এখানে বলে দিছে -2 কুলম, আমরা বসাই দিব -2 কুলম। ভিবির ভ্যালুটা বের করতে বলছে, ভি এর ভ্যালু 22 ভোল্ট। সো এটা বসায় দিলে আমাদের যে ভ্যালুটা আসে, ভিবি আসবে 27 ভোল্ট। 27 ভোল্ট। এখন আমরা অ্যান্সার পেয়ে গেছি। হ্যাঁ, আমরা বি পয়েন্টের অ্যান্সারটা পেয়ে গেছি। এখন আমরা বুঝবো কিভাবে যে আমাদের অ্যান্সারটা মিলছে? এখানে ক্রস চেক করার একটা ওয়ে আছে। খেয়াল করে দেখেন, আমি একটা কথা বলছিলাম একটু আগে, বা আমরা যে কথাটা জানি আজকে, যে জিনিসটা টোটালি বুঝছি এক্সপ্লেন করার পরে, সেটা হলো যে নেগেটিভ যে চার্জ আছে তাকে যদি ছেড়ে দেওয়া হয়, এই যে একটু আগে যেটা দেখতেছিলাম, তাহলে সে লো ভোল্টেজ থেকে বা লো পোটেনশিয়াল থেকে হাই পোটেনশিয়ালের দিকে আসে না। এই জিনিসটাই দেখেন, চার্জ ইটসেলফ মুভ করতেছে, মুভ করার জন্য কিন্তু 22 থেকে 27 এর দিকে যাচ্ছে, তার মানে সে লো থেকে হাই এর দিকেই যাচ্ছে, তার মানে আমরা যেটা জানি সেটার সাথে ম্যাচ করছে, তার মানে আমাদের অ্যান্সারটা ঠিক আছে। এটাতেই ইজিলি বোঝা যায় যে হ্যাঁ, আমরা যা শিখছি সেটার সাথে ম্যাচ করছে। ঠিক আছে, ক্লিয়ার? কারো কোনো কোয়েশ্চেন আছে দেখেন তো এখানে, 1 নম্বর কোয়েশ্চেনটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা, প্রবলেম না থাকলে আমরা সেকেন্ডটা দেখি। এখন এ থেকে বি তে একটা চার্জ মুভ করতেছে -5 কুলম, বলছে হাউ মাচ ওয়ার্ক মাস্ট বি ডান। এইটা দেখে আমি আগে থেকে বলে দিই, সমস্যা নেই, অ্যান্সারটাই বলে দিচ্ছি। হাউ মাচ ওয়ার্ক মাস্ট বি ডান, যখনই এই কথাটা আমাদেরকে বলে দিছে, আমাদের অবশ্যই বুঝতে হবে আমাদের অ্যান্সার যদি পজিটিভ না আসে, আমাদের অ্যান্সারটা ভুল। কারণ এখানে কোয়েশ্চেনেই জিজ্ঞেস করতেছে যে হাউ মাচ ওয়ার্ক মাস্ট বি ডান, তার মানে আমাদেরকে কতটুকু কাজ করতে হচ্ছে। ঠিক আছে, এটা একটা হিন্ট দেখে বোঝা যাচ্ছে। আবার খেয়াল করে দেখেন, -5 কুলমকে -11 আর -7, এই দুইটার মধ্যে বড় কোনটা? নিশ্চয়ই -7 বড়। তার মানে -7 -11 থেকে বড়। তার মানে -7 থেকে -11 যদি আমরা যেতে চাই, হাই পোটেনশিয়াল থেকে লোতে নিতে হচ্ছে। এটা কিন্তু ইলেকট্রনের জন্য বা একটা নেগেটিভ চার্জের জন্য উল্টা। এইটা ওর ইনহেরেন্ট টেন্ডেন্সি না যে সে লো থেকে হাইয়ে যায়, এটা নেগেটিভ চার্জের টেন্ডেন্সি লো থেকে হাইয়ে যাও, কিন্তু এখানে কিন্তু আমরা হাই থেকে লোতে যাচ্ছি। তার মানে আমাদেরকে জোর করে কিছু করা লাগবে, আমাদেরকে এক্সটার্নাল একটা ওয়ার্ক ডান করতে হবে। সো আমাদের ওয়ার্কটা পজিটিভ আসতেই হবে। তো আমরা এখানে সিম্পলি ভ্যালু গুলা বসায় দিতে পারি। কিন্তু সমস্যা হইলো এখানে একটা সার্কুলার ওয়েতে যাচ্ছে। বলেন তো এই সার্কুলার ওয়ের কাজটা কি? কিভাবে এই জিনিসটাকে এখন আমরা ইনকর্পোরেট করব? বলেন তো কেউ একজন। স্যার অ্যাঙ্গেলকে ইউজ করে। কিভাবে? স্যার লাইক ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা। আচ্ছা, আর কারো কোনো আইডিয়া? এখানে কোনো ভুল অ্যান্সার নাই, হ্যাঁ, মানে এখানে আছেই তো, ধরেন আমরা আছি হলো 35 জন, এখানে কেউ জাজ করবে না। যে যে জাজ করবে আমাকে এসে জানায় যায় না, আমি জাজ করতেছি না অ্যাটলিস্ট। সো যার যা ইচ্ছা মনে হয় বলতে পারেন, হ্যাঁ, জাস্ট আইডিয়া গুলো শেয়ার করেন, অনেক কিছু ক্লিয়ার হয়। বলেন তো আর কারো কিছু মনে হচ্ছে কিনা এই কাজ, কি মনে হচ্ছে? বি এর ডাইরেক্ট ডিস্টেন্সটা ধরবো নাকি কার্ভের ডিস্টেন্স? আচ্ছা, তা আমাকে কোশ্চেন করলেন, আপনাদের কোনো আইডিয়া থাকলে শেয়ার করেন। আচ্ছা, আমি বলে দিই, হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন, কি বলতেছেন? স্যার এ থেকে বি এর আই গেস ডাইরেক্ট ডিস্টেন্সটা ধরবো। কিছু বলতে? আচ্ছা, মানে
এই যে এরকম কিছু। আচ্ছা, স্যার আমি সরল তাহলে না, এ একটু থেকে বি ক্লিয়ার থেকে করে যে দিই। সরল, দেখেন এটা বুঝাইছে। আচ্ছা আচ্ছা, আচ্ছা আমি বলে দিই। মানে কি হ্যাঁ, হচ্ছে ভি কিউ এই খেয়াল ফর্মুলা করে দিয়ে? দেখেন এইখানে এই যে, আচ্ছা আমি বলে দিচ্ছি দেখেন, খেয়াল করে দেখেন এই যে এই ফর্মুলাটাতে আমাদের বসাইতে হবে। এইখানে কি কোথাও ডিস্টেন্সের কোনো প্যারামিটার আছে? দেখেন তো, না স্যার, শুধু এই ভোল্ট। ফর্মুলাটার মধ্যে ডিস্টেন্সের কোনো, হ্যাঁ এখানে চার্জ আছে, ভোল্টেজ আছে। দুইটা পয়েন্টের ভোল্টেজ যদি আমরা জানি, সেটাই আমাদের ইনাফ। আমরা কোন পথে যাচ্ছি, আমরা কি এখানে সার্কুলার পথে যাচ্ছি, নাকি আমরা এটাকে কার্ভ ওয়েতে এরকম করে ঘুরে গিয়ে বিতে পৌঁছাইতেছি, তাতে কিছুই যায় আসে না, তাই না? কারণ আমাদের কিন্তু এটার উপরে ডিপেন্ডই করে না। আমাদের ডিপেন্ড করে ফাইনাল ভোল্টেজ কত, ইনিশিয়াল ভোল্টেজ কত, চার্জের ভ্যালুটা কত। আমরা যদি সব বসায় দিই আমরা ওয়ার্ক পেয়ে যাব। সো এটা এখানে কোনো কাজই নাই। ক্লিয়ার? কার কোনো কোয়েশ্চেন আছে? বলেন তো কার কোনো কোয়েশ্চেন আছে কিনা। ব্যাপারটা ভালো লাগলো না, তাই না, যে একটা সার্কেল দেয়া আছে তার যার কোনো কাজ নাই। আচ্ছা, তাইলে আমি ধরে নিচ্ছি যে কার কোনো প্রবলেম নাই। সো এই জিনিসটা একটু চিন্তা করে দেখেন যে কি করা যেতে পারে। হুম? আর মিনওয়াইল সবাই একটু চ্যাটে নিজের আইডিটা লিখে দিন, ঠিক আছে? তাহলে আমি চ্যাট থেকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিতে পারবো। আচ্ছা, তো এইটা কিভাবে কি করা যায় সেটা একটু দেখি। সো একটা এ পয়েন্ট স্যার থেকে, সরি, প্রবলেম টুটা আরেকবার একটু বলবেন, আমার নেট চলে গেছিল। হ্যাঁ হ্যাঁ, এখানে আপনার একটা সার্কুলার ওয়েতে এ থেকে বিতে মুভ করতেছে, ঠিক আছে? সার্কুলার ওয়েতে এ থেকে বিতে মুভ করতেছে। সো আমাদের যে কোয়েশ্চেনটা ছিল, যেটা মেইনলি প্রবলেম হয়, সেটা হলো এখানে আমরা এই সার্কুলার প্যাথটাকে কিভাবে আমাদের ফর্মুলাতে বা কিভাবে আমাদের ম্যাথে ইনকর্পোরেট করব। আসলে এখানে ইনকর্পোরেট করার কিছু নাই, কারণ আমাদের যে ফর্মুলাটা আছে সেখানে ডিস্টেন্সের কোনো প্যারামিটার নাই। আমাদের দরকার ফাইনাল ভোল্টেজ, ইনিশিয়াল ভোল্টেজ আর চার্জের ভ্যালু। তো আমরা দেখতেছি আমাদের ফাইনাল যেখানে যাচ্ছে তার ভ্যালুটা হলো -11 ভোল্ট। যে ভোল্টেজটা আছে সেটার ভ্যালু, চার্জের ভ্যালুটাও দেওয়া আছে -5 কুলম্ব। তো আমরা যদি সবগুলোকে প্লাগ ইন করে ফেলি তাহলেই কিন্তু আমরা ওয়ার্ক ডান যেটা সেটা বের করে ফেলতে পারতেছি। আমাদের আলাদা করে আর ক্যালকুলেট করা লাগতেছে না। ক্লিয়ার? ইয়েস স্যার, থ্যাংক ইউ। তো এখানেও আমরা এই প্রবলেমটা একটু দেখি, যে এখানে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যাচ্ছি। এটা যাচ্ছে একটা -6 মিলি কুলম্ব চার্জ, ঠিক আছে? এ পয়েন্টের ভোল্টেজ 20 ভোল্ট, এটা হইলো -30 ভোল্ট, ঠিক আছে? সো আমরা কিন্তু কোয়েশ্চেনটা দেখলেই বুঝতে পারি যে আসলে কি হচ্ছে। -6 কুলম্ব চার্জ হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজের দিকে যাচ্ছে, তার মানে আমাদের যে অ্যান্সারটা আসবে সেটা একটা এক্সটার্নাল ওয়ার্ক করতে হবে। কারণ এটা নেগেটিভ চার্জ, যেটা -6 মিলি কুলম্ব, এটা ইনহেরেন্টলি করতে পারে না। ইনহেরেন্টলি ওকে যদি ছেড়ে দেওয়া হয়, নর্মালি যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে সে -30 থেকে 20-র দিকে আসতো, কিন্তু তার ঘটনাটা ঘটতেছে। তার মানে এটা আমাদেরকে এক্সটার্নালি একটা কাজ করতে হচ্ছে। সো আমরা W is equal to -6 × 10⁻³ -30 -20 বসায় দিলে আমাদের ভ্যালু চলে আসে 0.3 জুল। পজিটিভ আসতেছে, এটাই আমাদের অ্যান্সার। এখন একটা এডিশনাল কোয়েশ্চেন আছে, ইজ দ্য ওয়ার্ক ডান সিস্টেম। সিস্টেম মানে কি সেই জিনিসটা একটু বুঝতে হবে। আমরা, এটা মনে হয় আপনাদের এইচএসসি তে ছিল, যদি ওই চ্যাপ্টারটা আপনাদের সিলেবাসে থেকে থাকে, ওই যে আইডিয়াল গ্যাস এরকম একটা চ্যাপ্টার ছিল, সেখানে এরকম সিস্টেম আর এনভায়রনমেন্ট বলতে দুইটা টপিক ছিল। তো সিস্টেম জিনিসটা কি, মানে আমি যদি একদম নর্মালি বোঝানোর ট্রাই করি, সেটা হলো যে একটা ঘটনা যদি ঘটে, সেই ঘটনার নায়ক যে সে সিস্টেম। আশেপাশে যে সাইড ক্যারেক্টার গুলো আছে ইনক্লুডিং আস, আমরা যারা মানে জোর করে ওকে ঠেলাঠেলি করতেছি, তারা হলো সব এনভায়রনমেন্ট। সো সিস্টেম বলতে এখানে একটা চার্জ মুভ করতেছে, সো চার্জ হলো এই ঘটনার নায়ক, সো চার্জকেই বলা হচ্ছে সিস্টেম। আর বাকি যারা আছে তারা এনভায়রনমেন্ট। কোয়েশ্চেন করছে
ইজ দ্য ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম। সো এখানে কি ওয়ার্ক ডান বাই দ্য সিস্টেম হয়েছে? কি মনে হচ্ছে? এখানে কি চার্জ নিজে কাজ করছে? না স্যার। না, এটা তো এমনি বোঝা যাচ্ছে। আমরা যদি ডাব্লিউ এর সাইনটা দেখি, আমরা বলছি যে যদি প্লাস পজিটিভ তাহলে এক্সটার্নাল ওয়ার্ক, তাই না? হ্যাঁ। যে আমরা নিজেরা কাজ করতেছি, তার মানে এটা নো, অ্যান্সার হলো no। ঠিক আছে, খুবই ইজি ম্যাথ। এই ম্যাথ গুলা মানে এখন শুরুর দিকে আছে, এই কারণে এরকম ম্যাথ, বাট আস্তে আস্তে জিনিসগুলো কঠিন হবে। ঠিক আছে, সো এরপরে আমরা চলে আসি কারেন্টে। সো কারেন্ট জিনিসটা কি? কারেন্ট শুরুতে আমরা বলছিলাম যে ইলেকট্রিসিটি নিয়ে আমরা পড়তেছিলাম যখন, তখন দুই ধরনের ইলেকট্রিসিটি দেখছি, একটা দেখছি স্ট্যাটিক ইলেকট্রিসিটি আর একটা কারেন্ট ইলেকট্রিসিটি। স্ট্যাটিকটা আমাদের আর লাগবে না, আমরা এরপর কারেন্ট নিয়ে ডিসকাশন করব। সো কারেন্ট জিনিসটা কি? একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে, একটা কন্ডাক্টর বলতে হইতে পারে এটা তার বা একটা শীট, যে কোনো কিছু হতে পারে, একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যেই পরিমাণ চার্জ ফ্লো করে পার ইউনিট টাইম, তার মানে 1 সেকেন্ডে কতটুকু চার্জ ফ্লো করে, সেটাকেই বলা হয় কারেন্ট। তার মানে আমরা এটাকে সিম্পলি লিখতে পারি 1 সেকেন্ডে যতটুকু চার্জ ফ্লো করে সেটাকেই বলতেছি আমরা কারেন্ট। এখন যখনই নিচে টাইম চলে আসে, তখনই এই কথাটাকে একটু ডিফারেন্টলি বলা যায়। যেমন আমরা ভি ইজ ইকুয়াল টু এস বাই টি আমরা মোশনের চ্যাপ্টারে পড়ছিলাম। যখনই নিচে টাইম চলে আসে, তখনই এটাকে ডিফারেন্টলি বলা যায় রেট হিসেবে। একটা টার্ম চলে আসে রেট। রেট বললেই এটাকে বোঝায় যে এটা পার ইউনিট টাইমে কতটুকু চেঞ্জ হচ্ছে। সো ইলেকট্রিক কারেন্ট বলতে আমরা যদি ডেফিনেশন জিজ্ঞেস করে, আমরা বলতে পারবো রেট অফ চেঞ্জ অফ চার্জ বা রেট অফ ফ্লো অফ চার্জ থ্রু আ কন্ডাক্টর। এটাই আমরা বলতেছি কারেন্ট ইলেকট্রিসিটি। এটার ইউনিট হলো অ্যাম্পিয়ার। ঠিক আছে, আর যখনই রেট ইনভলভ হয়ে যায় বা একটা জিনিসের চেঞ্জ ইনভলভ হয়ে যায়, তখন আমাদের এখানে ডিফারেন্সিয়েশনটা ইম্পর্টেন্ট হয়ে যায়। তার মানে এখন আমরা আই ইজ ইকুয়াল টু লিখতে পারবো ডি কিউ বাই ডিটি। ঠিক আছে, চিন্তা করার কোনো কারণ নেই, ডিফারেন্সিয়েশন আসবে না, জাস্ট এটা জানার জন্য যে এটার মিনিংটা কি। ঠিক আছে, সো কারেন্টের দুই ধরনের টাইপ আছে। আপাতত লাগবে না, সেমিস্টারের শেষের দিকে এখানে আমরা আবার ফেরত আসবো যে ডিসি কারেন্ট কি, এসি কারেন্ট কি, সেই জিনিসগুলোতে আমরা ফেরত আসবো। বাট এখানে জাস্ট ইন্ট্রোডাকশনটা দিয়ে দেওয়া একটু জরুরি, মানে আমাদের বেসিকটা যাতে ক্লিয়ার থাকে। সো কারেন্ট আসলে দুই ধরনের, একটা হলো ডিরেক্ট কারেন্ট বা ডিসি, আর একটা হইলো অল্টারনেটিং কারেন্ট বা এসি। দুইটার মিনিং কি? ডিরেক্ট কারেন্ট হইলো টাইমের সাথে সাথে তার ভ্যালু আর ডিরেকশন চেঞ্জ করে না। আমি কি বলতেছি একটু ভালো মতো শুনতে হবে, বা রেকর্ডিং থাকলে রেকর্ডিংটা আবার দেখেন, কোনো সমস্যা নাই। বাট এই জিনিসটা একটু ভালো মতো শুনতে হবে, কারণ এই জায়গা থেকে বেসিকটা খারাপ হইলে সমস্যা। হ্যাঁ, দেখবেন যে ল্যাব টেস্টে ভাইভাতেও অ্যান্সার করতে অনেক সমস্যা হয়। সো ডিরেক্ট কারেন্ট কি? যেই কারেন্টে ভ্যালু আর ডিরেকশন ভ্যারি করে না। অল্টারনেটিং কারেন্ট বা এসি কি? যেই কারেন্টে ভ্যালু আর ডিরেকশন একটা টাইম পর পর চেঞ্জ হতে থাকে। ঠিক আছে, সো আমি যদি বলি এটা যদি কারেন্ট হয় আর এটা যদি টাইমের একটা এক্সিস হয়, এইরকম যদি থাকে, এটা কি এসি না ডিসি? কি মনে হয়, বলেন তো? স্যার এসি। আচ্ছা, কেন এসি মনে হলো বলেন তো? স্যার চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে, শুরুতে নিচে ছিল দিয়ে উপরের দিকে যাচ্ছে জিনিসটা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আপনার একটা পয়েন্ট আছে যে এটা চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি একটা কথা বলছিলাম যে ভ্যালুটা চেঞ্জ হবে না, প্লাস ডিরেকশনও চেঞ্জ হবে না, তাহলে সেটাকে আমরা বলবো, মানে ভ্যালু আর ডিরেকশন যদি চেঞ্জ না হয় সেটাকে আমরা বলবো ডিসি, ভ্যালু আর ডিরেকশন চেঞ্জ হইলে এসি। সো বেসিকলি কথা হলো
যদি ভ্যালু আর ডিরেকশন দুইটাই চেঞ্জ হয় তাহলে এসি, বাকি সবকিছু ডিসি। এভাবে মনে রাখেন যে ভ্যালু অ্যান্ড ডিরেকশন এই দুইটা যদি চেঞ্জ হয় তাহলে এসি, বাকি সবকিছু ডিসি। এখন খেয়াল করে দেখেন, এই যে আমি এই জিনিসটা যে আঁকছি, এই সিগন্যালটা আঁকছি, এইটার ভ্যালু চেঞ্জ হচ্ছে নো ডাউট, কারণ এটা আস্তে আস্তে বাড়তেছে, তার উপরে আবার এরকম রিপল দিয়ে দিয়ে বাড়তেছে, অনেক সুন্দর করে চেঞ্জ হচ্ছে। বাট এটার ডিরেকশন কখনোই চেঞ্জ হয় নাই। ডিরেকশন অর্থ কি? যেমন ধরেন এখানকার ভ্যালু যদি হয় 2 অ্যাম্পিয়ার, এখানে ভ্যালু হতে পারে 5 অ্যাম্পিয়ার, কিন্তু কখনো কি এটা -5 অ্যাম্পিয়ার বা -2 অ্যাম্পিয়ার হয়েছে? হয় নাই। সো এইটা যতক্ষণ এই টাইম এক্সিসের নিচে নামতেছে না ততক্ষণ এটা ডিসি হিসেবেই কাজ করবে। আমি কি যেটা বলছি সেটা কি ক্লিয়ারলি বুঝাইতে পারছি? দেখেন তো, যতক্ষণ এটা এক্স এক্সিসের, হ্যাঁ বলেন, কোশ্চেন থাকলে বল। বুঝতে পারছি স্যার, এটা বললাম। হ্যাঁ হ্যাঁ, সো যতক্ষণ এক্স এক্সিসের এক সাইডে আছে ততক্ষণ এটা ডিসি হিসেবেই কাজ করবে, একটা পিওর ডিসি সিগন্যাল হবে এরকম। কিন্তু এইটা বাদেও অন্যান্য যে ভ্যারিয়েন্ট আছে তারাও ডিসি, বাট ডিসি থেকে একটু দূরে সরে যাচ্ছে, বাট স্টিল ডিসি, এসি হয় নাই। যেমন এইটা, এটা এখনো ডিসি, এটার নাম হয়তো তারা দিছে পালসেটিং ডিসি, বাট এটা স্টিল ডিসি যতক্ষণ না পর্যন্ত এক্স এক্সিস এর নিচে যাচ্ছে, মানে এক্স এক্সিস এর দুইটা ডিফারেন্ট সাইডে সে টাচ করতেছে। যেমন এইটা হইলো একটা সুন্দর এসি সিগন্যাল। কেন? কারণ আমি যা যা বলছি সবকিছুকে এখানে খাটানো যায়, যে ভ্যালু চেঞ্জ হচ্ছে, ডিরেকশন চেঞ্জ হচ্ছে, একটা সার্টেন টাইম পর পর চেঞ্জ হচ্ছে, তখন আমরা বলতে পারবো এটা এসি সিগন্যাল। তাহলে বলেন তো এটা কি সিগন্যাল? এটা কি সিগন্যাল? Sir, still DC. স্টিল ডিসি, তাই না? কারণ এবার ডিরেকশনটা নিচের দিকে, তার মানে কারেন্ট সবসময় মাইনাস, বাট কারেন্ট কিন্তু প্লাস হয় না, তার মানে ডিরেকশনটা চেঞ্জ হয় না। সো ডিরেকশন যতক্ষণ চেঞ্জ না হচ্ছে ততক্ষণ সে ডিসি, ডিরেকশন চেঞ্জ হইতে থাকলে সে এসি। সো হোপফুলি এটা ক্লিয়ার। এখানে আমরা যখন এসি ইন্ট্রোডাকশন একদম সেমিস্টারের লাস্টে ফাইনালে আবার একটু আলোচনা করব, তার আগ পর্যন্ত এটার তেমন কাজ নাই। এখন সবচেয়ে মজার যে জিনিসটা, কারেন্টের একটা ডিরেকশন কন্ট্রোভার্সি আছে। কন্ট্রোভার্সিটা কি? আমরা শুরুতে বলছিলাম যে চার্জের মুভমেন্টের কারণে কারেন্ট তৈরি হয়, তার মানে চার্জের মুভমেন্টটা হইলো কজ, কারেন্ট বা ইলেকট্রিসিটি হইলো সেটার ইফেক্ট। তো চার্জের যে মুভমেন্ট হয় এটাও আমরা দেখছি যে প্রোটন তো মুভ করতে পারে না, পজিটিভ চার্জ মুভ করতে পারে না, তার মানে আমরা 100% শিওর যে ইলেকট্রনের মুভমেন্টই হইলো কজ, ইফেক্টটা হইলো কারেন্ট। সো ইলেকট্রনের যদি মুভমেন্টটা হয়ে থাকে সেটা কিন্তু কিভাবে হয়ে থাকে আমরা জানি, নেগেটিভ থেকে পজিটিভ দিকে। ইলেকট্রনের মুভমেন্ট এভাবে, এই যে এভাবে, এভাবে ইলেকট্রন মুভ করে নেগেটিভ থেকে পজিটিভ দিকে। কিন্তু কারেন্ট মুভ করে পজিটিভ থেকে নেগেটিভের দিকে। এটা কিভাবে সম্ভব হইলো? এটা জাস্ট কিছু না, এটা সায়েন্টিস্টরা সবকিছুতেই দেখছে যে আমরা যদি উপর থেকে, মানে কোন জায়গার টেম্পারেচার, মানে কোথা থেকে টেম্পারেচার, সরি হিট এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করে, তো আমরা দেখছি হাই টেম্পারেচার থেকে লো টেম্পারেচারে মুভ করে। একটা বডিকে যদি ছেড়ে দেওয়া হয় হাই পোটেনশিয়াল থেকে লো পোটেনশিয়ালের দিকে যায়, বেশি হাইট থেকে কম হাইটের দিকে নামে। তো সবকিছুতেই যখন দেখতেছে যে হাই থেকে লোতে যাচ্ছে, ভাবছে যে ওয়াই নট কারেন্ট। সো ইলেকট্রনের ফ্লো যদিও কারেন্টের কজ, কিন্তু আমাদের কনভেনশনটাকে মেনটেন করার জন্য, যে পৃথিবীর সবকিছু হাই থেকে লোতে যায়, এই কনভেনশনটাকে মেনটেন করার জন্য সায়েন্টিস্টরা ডিসিশন নিছে যে হ্যাঁ, এইটুকু আমরা মানছি যে ইলেকট্রনের মুভমেন্টের কারণেই কারেন্ট তৈরি হয়, বাট কারেন্টের ডিরেকশন স্টিল আমাদেরকে এটা বলতেই হবে যে এটা পজিটিভ থেকে নেগেটিভে যায়। তো এখন থেকে যখন আমরা চিন্তা করব তখন আমাদের চিন্তা করতে হবে যে এটা ভোল্টেজের প্লাস থেকে মাইনাসের দিকে যায়। ক্লিয়ার? কার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কার কোনো কোয়েশ্চেন নাই? সবাই সবকিছু বুঝতে পারছেন, খুবই ভালো। তাহলে আমরা পাওয়ার নিয়ে একটু ডিসকাশন করব, ঠিক আছে? আজকের যে ক্লাসগুলো এগুলো সব টার্ম চেনার, সব কনভেনশন গুলা বোঝার। সো খুবই ইম্পর্টেন্ট। যারা আজকের ক্লাসে এখন যদি মন নাও বসে বা কিছু জিনিস যদি ছুটেও যায়, রেকর্ডিং দিয়ে দিব, সেটা দেখে নিলে ক্লিয়ার হবে। বাট মানে
এই কোর্সের বেসিকটাই হলো যে কোনো স্টেজ থেকে ছুটে যাওয়া যাবে না, হ্যাঁ, কারণ একটার সাথে আরেকটা লিঙ্কড আপ। ফুল সেমিস্টার এই জিনিসটা ক্যারি ওভার হইতে থাকে। সো কেউ যদি কোনো এক জায়গায় ছুটে যায়, এরকম হবে না যে আমি সেকেন্ড টপিক থেকে আমি একদম কোপায় দিব। হ্যাঁ, এরকম মানে চিন্তা করার আসলে ওয়ে নাই, কারণ একটা সাথে আরেকটা খুব ভালো link থাকে। সো আমরা যদি একটু পাওয়ার নিয়ে কথা বলি, পাওয়ার হলো এনার্জি রেট, এনার্জি বা ওয়ার্কের রেট। তার মানে এক সেকেন্ডে যে একটা সার্কিটে কতটুকু কারেন্ট ফ্লো হচ্ছে। এই কারেন্ট যেহেতু ফ্লো হচ্ছে, এটা একটা চার্জের ফ্লো এর কারণে হয়। আর আমরা জানি যে চার্জের ফ্লো এর কারণে কারণটা হলো কিছু এনার্জি এখানে অ্যাপ্লাই করতে হয় বা কিছু ওয়ার্ক ডান করতে হয়। এই যে ওয়ার্ক ডান করতে হয়, এক সেকেন্ডে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হবে, সেটাকে আমরা বলতেছি পাওয়ার, যার ইউনিট হইলো ওয়াট। সো একটু আগেও বলতেছিলাম যে যখন এখানে একটা চেঞ্জ ইনভলভ থাকে আর একটা রেট ইনভলভ থাকে, তখনই আমরা এটাকে ডিফারেন্সিয়েশনে নিয়ে যেতে পারি, ডিডব্লিউ বাই ডিটি। এখন এই জিনিসটাকে আমরা সুন্দর করে কিভাবে লিখতে পারি, ডিডব্লিউ এভাবে ডিটিটাকে এখানে লিখতে পারি। এখন আমরা উপরে নিচে ডিকিউ দিয়ে মাল্টিপ্লাই করতে পারি। ডিকে মাল্টিপ্লাই করি তাহলে কি একটু বুঝি। এই যে ডিকিউ বাই ডিটি, এটাই একটু আগে ছিল আই, আর আপনারা যদি ভুলে যেয়ে থাকেন, ভি ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ ছিল। তার মানে ডি ডাব্লিউ বাই ডি কিউ, এটা আসলে ভি। তো সেখান থেকে ইকুয়াল টু চলে আসতেছে ভি আই। খুবই সুন্দর একটা ফর্মুলা। ঠিক আছে, কার কোনো কোয়েশ্চেন আছে দেখেন তো, পি ইজ ইকুয়াল টু ভি আই নিয়ে। এখানে যে ডিফারেন্সিয়েশন, এই যে ইন্টিগ্রেশন সাইন টাইন আছে, এটা নিয়ে প্যানিক করার কোনো কারণ নাই, এগুলো লাগবে না। জাস্ট আমাদের বুঝতে হবে যে পি ইজ ইকুয়াল টু ভি আই টা আসছে কিভাবে আসছে, এটা জানা উচিত। সো পি ইজ ইকুয়াল টু ভি আই আসছে, এটা অ্যাপ্লাই করতে পারবো কিনা, কার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, কার কোনো কোয়েশ্চেন নাই, তাহলে আমরা পরেরটাতে যাই। এখানেও একটা সাইন কনভেনশন আছে। সো সাইন কনভেনশনটা কি, পি ইজ ইকুয়াল টু ভি আই এর সাইন কনভেনশনটা কি, খুবই ইম্পর্টেন্ট। এটা প্লাস ভিআই হতে পারে অথবা মাইনাস ভিআই হতে পারে। হ্যাঁ, সো প্লাস ভিআই কখন হবে, যদি কারেন্ট ভোল্টেজ যেটা দেয়া আছে, আমাদের যে এলিমেন্টটাই দেয়া থাকুক, সেটার প্লাস টার্মিনাল দিয়ে এন্টার করে, তাহলে প্লাস ভিআই। যদি মাইনাস টার্মিনাল দিয়ে এন্টার করে, তাহলে মাইনাস ভিআই। খুবই সহজ হিসাব। ঠিক আছে, যদি প্লাস টার্মিনাল দিয়ে এন্টার করে প্লাস ভিআই, মাইনাস টার্মিনাল দিয়ে এন্টার করলে মাইনাস ভিআই। সো এইটাকেই কিভাবে অ্যাপ্লাই হয় সেটাই দেখে আসি। Wait, তারপরে এইগুলাতে আবার ফেরত আসবো, সমস্যা নেই। আমার কথা কি শোনা যাচ্ছে, নাকি কেটে আসতেছে? কারণ মাঝে মাঝে কেটে আসে। আচ্ছা আচ্ছা, কোনো টপিক কি মিস গেছে নাকি বলেন তো? আপনারা তো না, আচ্ছা তাহলে ভালো, রেসপন্ড করেন মাঝে মধ্যে, হ্যাঁ, মানে তাহলে আমি বুঝতে পারবো যে কেটে যাচ্ছে, তাহলে আমি মানে আবার একটু রিপিট করতে পারবো। ঠিক আছে, তো যেটা বলতেছিলাম, প্লাস মাইনাস ভিআই। ঠিক আছে, স্যার একটা হ্যাঁ বলেন। আমাদের 250 যে ল্যাব, ওইটা কি অনলাইনে হবে নাকি অফলাইন ক্লাস শুরু হওয়ার পরে? না, অফলাইন ক্লাস শুরু হওয়ার পরেই হবে। এটা হার্ডওয়্যার ল্যাব, তো এটা অনলাইনে করার কোনো ওয়ে নাই। ঠিক আছে, আচ্ছা। তো পি ইজ ইকুয়াল টু প্লাস ভিআই হতে পারে অথবা মাইনাস ভিআই হতে পারে। ঠিক আছে, সো কখন হবে, যে যেটা বলতেছিলাম, যদি প্লাস টার্মিনাল দিয়ে এন্টার করে তাহলে প্লাস ভিআই, মাইনাস দিয়ে এন্টার করলে মাইনাস ভিআই। এখন কথাটা ভালো মতো শুনেন, যদি এই ক্যালকুলেশন করার পর, এখানে সব ক্যালকুলেশন করার পরে যদি অ্যান্সার প্লাস আসে, তখন আমরা বলবো পাওয়ার অ্যাবজর্বড হয়
যদি নেগেটিভ আসে তাহলে আমরা বলবো পাওয়ার সাপ্লাইড হয়। যেই এলিমেন্টটার জন্য বের করতেছি, আগে আমরা চিন্তা করব যে পি ইজ ইকুয়াল টু প্লাস ভিআই নাকি পি ইজ ইকুয়াল টু মাইনাস ভিআই। তারপরে আমরা ম্যাথটা করব। ভালো করে দেখেন, তারপরে আগে আমরা ম্যাথটা করব। যদি প্লাস আসে তাহলে আমরা বলবো অ্যাবজর্ব করতেছে, যদি নেগেটিভ আসে তখন আমরা বলবো সাপ্লাই করতেছে। একটা সার্কিটে যে কয়টা এলিমেন্ট থাকবে, যতটুকু পাওয়ার সাপ্লাই হবে ততটুকু সার্কিটের মধ্যেই অ্যাবজর্ব হয়ে যেতে হবে। এটা আমরা এনার্জি কনজারভেশন থেকেও বুঝি। সো যতটুকু পাওয়ার অ্যাবজর্ব হবে ততটুকু পাওয়ারই সাপ্লাইডও হইতে হবে একটা সার্কিটের ভিতর। এটার এক্সাম্পল আমরা আজকেই দেখব, বাট আপাতত এইটুক মাথায় রাখি। সবচেয়ে ইম্পর্টেন্ট হইলো যদি প্লাস টার্মিনাল দিয়ে ঢুকে তাহলে প্লাস, যদি মাইনাস টার্মিনাল দিয়ে ঢুকে তাহলে মাইনাস ভিআই। এখন আমরা কিছু সার্কিট এলিমেন্ট চিনে আসি। অ্যাক্টিভ এলিমেন্ট কিছু আছে, প্যাসিভ এলিমেন্ট কিছু আছে। সো অ্যাক্টিভ এলিমেন্ট কোনগুলা? যেগুলা শুধু ভোল্টেজ বা যেগুলা শুধু এনার্জি বা পাওয়ার অ্যাবজর্বই করতে পারে না, সাপ্লাইও করে। আর প্যাসিভ এলিমেন্ট হলো তারা এনার্জি সাপ্লাই করতে পারে না, জাস্ট অ্যাবজর্ব করে। সো দুইটা এলিমেন্টই, অ্যাক্টিভ হোক প্যাসিভ হোক, দুইটা এলিমেন্টই কিন্তু অ্যাবজর্ব করতে পারে, সাপ্লাই করতে পারে শুধু অ্যাক্টিভ এলিমেন্ট। এইটুকু মাথায় রাখলেই হবে যে সাপ্লাই যারা করে তারা অ্যাক্টিভ এলিমেন্ট, সাপ্লাই যারা করতে পারে না তারা প্যাসিভ এলিমেন্ট। ঠিক আছে, সো আমরা একটু চিনি। ইলেকট্রিক্যাল সোর্স দিয়ে শুরু করি। শুরুতে আমরা দেখব ভোল্টেজ সোর্স। ঠিক আছে, আমি একটু একটা পেজ নিয়ে নিই। শুরুতে আমরা দেখব একটা ভোল্টেজ সোর্স। এইটাকে বলা হয় একটা ভোল্টেজ সোর্স। এটা এভাবেও লেখা হয়, অনেক সময় এভাবেও লেখা হয়। ঠিক আছে, এভাবেও আঁকা হয়। ধরলাম এটার ভ্যালু হইলো 10 ভোল্ট, এটার ভ্যালুও 10 ভোল্ট। এখন একটা ভোল্টেজ সোর্সের কাজ কি? বারবার বলতেছি, একদম বেসিক থেকে যদি ক্লিয়ার থাকে অনেক কিছুই অনেক ভালো লাগবে, নাইলে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে। ঠিক আছে, সো একটা ভোল্টেজ সোর্সের কাজ হইলো এইটা, এই ভোল্টেজ সোর্সটা যেইখানে কানেক্টেড থাকবে, যেই দুইটা পয়েন্টের মধ্যে কানেক্টেড থাকবে, সেই দুইটা পয়েন্টে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করবে। ঠিক আছে, যেই পয়েন্টে কানেক্টেড থাকবে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করবে। তার মানে কি? তার মানে হলো এই যে এ প্লাস সাইডে যে ভোল্টেজটা আছে সেটা থেকে মাইনাস সাইডের ভোল্টেজটা একটা 10 ভোল্টের ডিফারেন্স হবে। তার মানে যদি এখানকার ভোল্টেজ হয় 90, এখানকার ভোল্টেজ হতে হবে 80। যদি এখানকার ভোল্টেজ হয় 5, তাহলে নিচের ভোল্টেজ হবে -5। তার মানে প্লাস সাইডের ভোল্টেজটা বেশি হবে, মাইনাস সাইডের ভোল্টেজটা কম হবে। দুইটার মধ্যে ডিফারেন্সটা ভোল্টেজ সোর্সের ভ্যালুর সমান হবে। সো ভোল্টেজ সোর্সের কাজ হইলো এই জিনিসটা মেনটেন করা, যাতে দুইটা পয়েন্ট, যে দুইটা পয়েন্টের মধ্যে সে কানেক্ট হবে, সেই দুইটা পয়েন্টের মধ্যে অলওয়েজ 10 ভোল্টের বা যেই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা দেয়া থাকবে সেই ভ্যালুটার একটা ভোল্টেজ ডিফারেন্স সে মেনটেন করবে। ক্লিয়ার? এটা নিয়ে কার কোনো কোয়েশ্চেন আছে? দেখান তো। No, আচ্ছা sir. আচ্ছা, তাহলে চলে আসি আমরা কারেন্ট সোর্সে। কারেন্ট সোর্স দেখায় এরকম অ্যারো দিয়ে। ধরলাম আমরা 2 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট দেখতেছি, কারেন্ট সোর্স। সো কারেন্ট সোর্সের কাজ হইলো সে যেই লাইন বরাবর কানেক্টেড, এই লাইনটা মানে সে যেই দুইটা লাইনের মধ্যে থাকবে বা একটা লাইনের মধ্যে আছে, এই পুরা লাইন জুড়ে, তার মানে এই যে এইখানে, এইখানে, এই জায়গাগুলা সব জায়গায় সে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রোভাইড করবে। এইটুকুই হইলো তার কাজ। তার মানে কারেন্ট সোর্সের কাজ হইলো জাস্ট 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রোভাইড করা। ঠিক আছে, সো এই যে কারেন্টের সোর্সের ডিরেকশন, এটাও ম্যাটার করে। যে যদি এভাবে উপরের দিকে ডিরেকশন দেওয়া থাকে তার মানে কারেন্টের ডিরেকশনটা এভাবে যায়, যদি নিচের দিকে দেওয়া থাকে তার মানে কারেন্টের ডিরেকশনটা এভাবে যায়। ঠিক আছে, সো এই ডিরেকশনটাও ইম্পর্টেন্ট। এখন এই যে দুইটা সোর্স আছে, এই দুইটাই আমাদের মেইন বেসিক। এই
দুইটা সোর্সকে আমরা বলি ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ঠিক আছে, এই যে দুইটা সোর্স আমরা দেখলাম, এই দুইটা সোর্সকে আমরা বলতেছি ইন্ডিপেন্ডেন্ট সোর্স। আর কেন ইন্ডিপেন্ডেন্ট সোর্স বলতেছি খেয়াল করে দেখেন। এই যে একটা ভোল্টেজ সোর্স আমরা কানেক্ট করলাম, এটা আমরা সার্কিটের যে কোনো জায়গায় কানেক্ট করি, সার্কিটটা দেখতে কিরকম, সার্কিটে কয়টা এলিমেন্ট আছে, কয়টা রেজিস্ট্যান্স আছে, কয়টা কি আছে, সে কিচ্ছু চিন্তা করে না। সে যে দুইটা পয়েন্টের মধ্যে কানেক্টেড, সেই দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স সে 10 ভোল্ট মেনটেন করবে, তার একমাত্র কাজ এটা। সো সে যে সার্কিটের আর কোনো কিছুর উপর ডিপেন্ড করে না, এই কারণে তাকে বলতেছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। সেম গোস ফর কারেন্ট সোর্স, যেখানে ও যেইখানেই কানেক্টেড হোক, সে যেই লাইন বরাবর কানেক্টেড হবে, তার কাজ সেই লাইনে 2 অ্যাম্পিয়ার বা তার ভ্যালু যেটা হবে, সেই কারেন্টটাকে সাপ্লাই দেয়া, তার কাজ শুধু এটাই। ঠিক আছে, এই কারণে এদেরকে বলতেছে ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। সো যেহেতু ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে, নিশ্চয়ই ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সও আছে। সো সেগুলা একটু দেখি। সো ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স ছিল এই দুইটা। So, এই দুইটা চেনার ইজি ওয়ে হইলো যে এদেরকে সার্কেল দিয়ে মার্ক করা হচ্ছে, বেশ ইজি। যদি প্লাস মাইনাস থাকে তাহলে এরা ভোল্টেজ সোর্স, এটা হলো ভোল্টেজ সোর্স। যদি অ্যারো থাকে তাহলে এটা আমরা বুঝতেছি যে এটা কারেন্ট সোর্স। যদি গোল দিয়ে এটাকে কভার করা থাকে, মানে গোল সিম্বল হয়, সেই ক্ষেত্রে এটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স। সো ডিপেন্ডেন্ট সোর্স জিনিসটা কি? ডিপেন্ডেন্ট সোর্স জিনিসটা হলো, আপনারা যে কোনো এক জায়গায় একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করবেন, কিন্তু সেই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা ফিক্সড না। ঠিক আছে, ভোল্টেজ সোর্সের ভ্যালুটা ফিক্সড না, তখন এটা আঁকা হবে এইভাবে। ঠিক আছে, একটা ডায়মন্ড শেপ দেওয়া হবে এটাকে। সো এটা একটা ভোল্টেজ সোর্স, নো ডাউট, বাট এটা একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। কারণ তার যে ভ্যালুটা, এখানে যেমন আমরা বলতে পারতেছিলাম যে সে হইলো 10 ভোল্ট বা এটা হইলো 3 অ্যাম্পিয়ার, এভাবে আমরা একটা ভ্যালু দিতে পারতেছি। কিন্তু এই যে নিচের ভোল্টেজ সোর্সটা আঁকলাম, এটার ভ্যালুটা এত ইজিলি বলা যাচ্ছে না। এটার ভ্যালুটা হবে এরকম, আলফা ভিএক্স। যদি অ্যাকুরেটলি বলি 2 ভিএক্স বা 5 ভিএক্স। ভিএক্সটা কি? সার্কিটের অন্য কোনো এলিমেন্টের ভোল্টেজের ভ্যালু। আমি যদি একদম এক্সাক্ট একটা সার্কিট ড্র করা ট্রাই করি, তাহলে আরো বেটার বোঝা যাবে। সাপোজ এরকম একটা সার্কিট আছে, এখানে একটা 2 ভোল্টের সোর্স আছে, আর এখানে 2 ওহম আছে। এই যে 2 ওহমের অ্যাক্রসের যে ভোল্টেজ, এইটাকে বলতেছি আমরা ভিএক্স। আর এই যে ডিপেন্ডেন্ট সোর্সটা আছে, এটাকে বলতেছি 3 ভিএক্স। ঠিক আছে, সো যখনই এটাকে আমরা 3 ভিএক্স বলতেছি, এটার অর্থ হইলো ওর যে ভ্যালু, সেইটা ডিপেন্ড করতেছে 2 ওহমের ভোল্টেজ, 2 ওহমের যে রেজিস্ট্যান্স আছে তার ভোল্টেজের ভ্যালুর উপরে। ক্লিয়ার? দেখেন তো বোঝা যাচ্ছে কিনা, বা কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। স্যার এখানে তো আরেকটু কোয়েশ্চেন থাকা উচিত। বলবেন? হ্যাঁ, হ্যাঁ, এখানে যেটা বলতেছি যে এই যে সার্কিটটা আঁকলাম সাইডে, এখানে মাঝখানে যে ডায়মন্ড আকারের যে ভোল্টেজ সোর্সটা আঁকতেছি, তার কিন্তু কোনো ইন্টিজার ভ্যালু নাই। বাম পাশে যে ভোল্টেজটা আঁকছি 2 ভোল্ট, এটা কিন্তু একটা ইন্টিজার ভ্যালু আছে। সো মাঝখানের আর এটার মধ্যে পার্থক্য হলো যে মাঝখানেরটা ডিপেন্ড করতেছে আরেকটা প্যারামিটারের উপর, সেটা হলো ভিএক্স। ভিএক্সটা কোথায় আছে? সার্কিটে অন্য কোথাও আছে। যেমন এই সার্কিটের জন্য 2 ওহম একটা রেজিস্টার আছে, যার অ্যাক্রসে ভোল্টেজটা বের করতে হবে, সেই ভোল্টেজটার উপরে এই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা ডিপেন্ড করতেছে। তার মানে এই ভিএক্স এর ভ্যালু যদি আমরা সামহাও বের করতে পারি 20 ভোল্ট, তাহলে এই ভোল্টেজ সোর্সের ভ্যালু হবে 60 ভোল্ট। এই ভোল্টেজ সোর্সের ভ্যালু যদি হয় 10 ভোল্ট, তাহলে এই ভিএক্স এর ভ্যালু যদি হয় 10 ভোল্ট, তাহলে এই ভোল্টেজ সোর্সের ভ্যালু হবে 30 ভোল্ট। তার মানে এখানকার ভোল্টেজ সোর্সের ভ্যালুটা ফিক্স না, এটা অন্য একটা প্যারামিটারের উপর ডিপেন্ড করতেছে। এই কারণে এটাকে বলতেছি ডিপেন্ডেন্ট সোর্স। এবার কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা,
সো এই যে এটা একটা ভোল্টেজ সোর্স, এটা তো শিওর একটা ডিপেন্ডেন্ট সোর্স। আমি একটু ক্লিয়ার করি, ডিপেন্ডেন্ট সোর্স কিভাবে বুঝলাম, এটা একটা ডায়মন্ড, ডায়মন্ড শেপ। সেকেন্ড হলো এটা একটা ভোল্টেজ সোর্স, কিভাবে বুঝলাম, এটা প্লাস মাইনাস দিয়ে মার্ক করা। থার্ড হলো এর যে ভ্যালুটা সে কি দিয়ে কন্ট্রোল হচ্ছে, এটা আরেকটা ভোল্টেজ দিয়ে কন্ট্রোল হচ্ছে। তার মানে এটা সার্কিটের অন্য একটা প্যারামিটারের ভোল্টেজ দিয়ে কন্ট্রোল হচ্ছে। সো এইটার নাম হইলো ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, বা আমরা যদি ইনিশিয়ালস গুলো নেই তাহলে এটা আসে ভিসিভিএস। ঠিক আছে, তার মানে এটা একে তো ডিপেন্ডেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স কেন, কারণ এটা প্লাস মাইনাস, তো এটা অবশ্যই ভোল্টেজ সোর্স। তার উপর ডিপেন্ড করতেছে অন্য একটা জায়গার ভোল্টেজের উপরে। সেটা আমরা কিভাবে বুঝলাম, এখানে লেখা আছে 2vx বা আলফা ভিএক্স, কমন জেনারেলাইজ করলাম আলফা ভিএক্স। সো এটা আসতেছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। সো একটা ডিপেন্ডেন্ট সোর্স আমরা বুঝলাম, এটা হলো যদি আলফা ভিএক্স হয়, এটা হলো ভিসিভিএস। সিমিলারলি যদি এরকম থাকতো প্লাস মাইনাস দেয়া, বাট এখানে লেখা 2IA, তার মানে আই এর ভ্যালুটা দিয়ে দিলাম এখানে, এইখানে যে কারেন্ট যাচ্ছে সেইটার ভ্যালুর উপর। সো আই এর ভ্যালু যদি 2 হয়, এই ভোল্টেজ সোর্সের ভ্যালু হয়ে যাবে 4 ভোল্ট। তার মানে এটা একটা ডিপেন্ডেন্ট সোর্স, এটা একটা ভোল্টেজ সোর্স কারণ এটা প্লাস মাইনাস দিয়ে মার্ক করা, বাট এটা একটা কারেন্টের উপর ডিপেন্ড করতেছে। কেন বুঝলাম, এই যে আই এ দিয়ে দেয়া, তার মানে এটা একটা কারেন্ট কন্ট্রোলড ভোল্টেজ সোর্স। সো আমরা সেকেন্ড যে ডিপেন্ডেন্ট সোর্স পেয়ে গেলাম, এটা হলো কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। প্লাস মাইনাস দেখলেই বুঝবো ভোল্টেজ সোর্স, আর কোন প্যারামিটারের উপর ডিপেন্ড করতেছে সেটা দেখে বুঝবো কারেন্ট কন্ট্রোল নাকি ভোল্টেজ কন্ট্রোল। ঠিক আছে, সো বুঝাই যাচ্ছে আরো দুইটা কম্বিনেশন হওয়া সম্ভব। একটা হলো এটা, আরেকটা হলো এইটা। এখন আমাকে কেউ একজন বলেন তো, এই যে এটা যেটা বক্স করে দিলাম, এটার কি নাম হইতে পারে? The current control current source. কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স, তাই না? কিভাবে বুঝলাম এটা কারেন্ট সোর্স? অ্যারো আছে দেখে। কিভাবে বুঝলাম এটা কারেন্ট কন্ট্রোল? এখানে প্যারামিটারটা আইএ আছে দেখে, মানে কোনো একটা কারেন্টের উপর ডিপেন্ড করতেছে। এইটার নাম কি হবে বলেন তো তাইলে? যেটা সার্কেল করে রাখলাম সেটা কি So হবে? current controlled voltage source. না, এই জায়গাটা একটু ভুল হয়ে গেল। এটা হলো কারেন্ট সোর্স, এটা শিওর, কারণ এটা হলো অ্যারো দিয়ে মার্ক করা, আর এটা কন্ট্রোল করতেছে আরেকটা ভোল্টেজ। সো ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। ঠিক আছে, ক্লিয়ার? দেখেন তো কারো কোনো ডাউট আছে কিনা। এই চারটা ডিপেন্ডেন্ট সোর্স আমাদের খুব ভালো মতো জানতে হবে। ঠিক আছে, কারো কোনো ডাউট আছে কিনা? আচ্ছা, কারো কোনো ডাউট নাই? ডাউট না থাকলে ভালো, আমরা আগায় যেতে পারি আসলে। তো এখানে সার্কিটের সিম্বল গুলো দেয়া আছে, এখানে সবগুলা দেয়া আছে, জাস্ট আমাদের আপাতত সাইন গুলা চিনলেই হচ্ছে, আর তেমন কোনো কাজ নাই। সো আমরা একটা এক্সাম্পল নিব। ঠিক আছে, এই এক্সাম্পলটা নিব, নিয়ে আমরা পাওয়ারের যে জিনিসটা শিখছি সেই জিনিসটাকে খাটানোর ট্রাই করব। ঠিক আছে, এখানে 5টা এলিমেন্ট আছে, এখানে একটা এলিমেন্ট আছে, এটা একটা আছে, এটা একটা আছে, এটা একটা আছে। বক্সের ভিতরে কি আছে সেটা না জানলেও চলবে, আপাতত আমরা পাওয়ারের ক্যালকুলেশন করতে পারতেছি কিনা সেটাই এখানে ইম্পর্টেন্ট। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, কারণ এই ম্যাথটা একদম সেমিস্টারের লাস্ট পর্যন্ত, কোর্সের শেষ পর্যন্ত এইটা ক্যারি হতে থাকবে। এইটা প্রত্যেকটা ম্যাথেরই দেখবেন লাস্টে 3 মার্কের একটা কোয়েশ্চেনে এই পাওয়ার অ্যাবজর্ব হচ্ছে না সাপ্লাই হচ্ছে, ভ্যালু কত, এই জিনিসটা জিজ্ঞেস করে। সো এখন ক্লিয়ার হয়ে গেলে অনেকখানি মার্ক আসলে এনশিওর হয়ে যায়। সো একটা একটা করে আসি, কি বলছিলাম একটু রিভিউ করি। পি ইজ ইকুয়াল টু প্লাস অর মাইনাস ভিআই।
প্লাস ভিআই কখন হবে? যদি কারেন্ট পজিটিভ টার্মিনাল দিয়ে এন্ট্রি করে। নেগেটিভ কখন হবে? যদি নেগেটিভ টার্মিনাল দিয়ে এন্ট্রি করে। সো ফার্স্টে আসি, চিন্তা করি এটা P1। সো P1 এর জন্য এটা কি প্লাস ভিআই হবে? আচ্ছা, আরেকটা জিনিস বলছিলাম যে ক্যালকুলেশন করার পরে যদি প্লাস আসে তাহলে এটা অ্যাবজর্ব, যদি নেগেটিভ আসে সেটা সাপ্লাই। হ্যাঁ, এবার আমরা শুরু করতে পারি। এখন আমরা যদি P1 এর ক্যালকুলেশন করতে চাই তাহলে এটাকে কি প্লাস ভিআই দিব নাকি মাইনাস ভিআই দিব? কি একজন বলেন তো। স্যার মাইনাস হবে না? স্যার প্লাস হবে, কারণ প্লাসের ভিতর দিয়ে গেছে। আচ্ছা, এবার একটু দেখি। হ্যাঁ, কি বলছি সেই জিনিসটা বুঝি। এই যে কারেন্টটা এই বরাবর আসতেছে কেন? কারণ কারেন্টের ডিরেকশন দেখলে বোঝা যাচ্ছে। দেখেন তো, কারেন্টটা এই বরাবর যাচ্ছে, এই লাইন বরাবর, ঠিক আছে? এই লাইন এইটুক পর্যন্ত সে এভাবেই যাচ্ছে, কোনো ডাউট নাই। তাহলে এই যে মাইনাস আর প্লাস দেয়া, এটা কি মাইনাস দিয়ে এন্টার করলো নাকি প্লাস দিয়ে এন্টার করলো? স্যার মাইনাস। মাইনাস দিয়ে এন্টার করলে মাইনাস ভিআই। দেখেন তো ক্লিয়ার হয়েছে কিনা, বা কারো কোনো কনফিউশন হচ্ছে কিনা এখানে? না, কনফিউশন নাই। এখন তাহলে বলেন তো এটা অ্যাবজর্ব না সাপ্লাই? সাপ্লাই। আচ্ছা, এই জায়গাটাও খুবই কমন মিস্টেক, ঠিক আছে? এটা করা যাবে না। প্রথম কথা হইলো এইটা এখনই অ্যাবজর্ব না সাপ্লাই সেটা বলা যাবে না, ঠিক আছে? এই ভুলটা করলেন, এখন করলেন, খুবই ভালো হইলো। দেখবেন যে বললেন আপনার আর কখনো এটা ভুল হবে না, ঠিক আছে? কেন হবে না? আমরা কি বলতেছি বারবার, যে যখন আমরা ক্যালকুলেশনটা শেষ করব তখন যদি মাইনাস আসে তাহলে সাপ্লাই, তখন যদি প্লাস আসে তাহলে অ্যাবজর্ব, ঠিক আছে? সো আমরা বসাই, এখনই বলা যাচ্ছে না। সো মাইনাস ভি এর ভ্যালু হলো 15, এ এর ভ্যালু হলো 10। সো এটা আসতেছে -150 ওয়াট। এখন আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা সাপ্লাই, সমস্যা নেই। এখন আপনার মনে হতে পারে যে এটা তো আমি শুরুতেই বলছিলাম, বাট এটার আসলে এক্সেপশনাল কেস আছে, কখনো আসবে এটা একটু একটু পরেই দেখবেন। সো আমরা P2 তে চলে যাই। যদি P2 বের করতে চাই, কেউ একজন বলেন তো এটা প্লাস ভিআই নাকি মাইনাস ভিআই? স্যার এবার প্লাস হবে না, বিকজ স্যার প্লাস দিয়ে এন্টার করছে। হ্যাঁ, এটা হলো এখান থেকে প্লাস দিয়ে এন্টার করতেছে, যেহেতু উপরে যাচ্ছে তার মানে এটা প্লাস দিয়ে এন্টার করতেছে, তার মানে এটা প্লাস ভিআই। এখনই আমরা বলতে পারবো না যে এটা সাপ্লাই না অ্যাবজর্ব। ভি এর ভ্যালু 15, এর ভ্যালু 4, সো 60 ওয়াট। এখন আমরা বলতে পারবো যে এটা অ্যাবজর্ব, ঠিক আছে? এবার আসি P3 তে। আবারও জিজ্ঞেস করি, অন্য একজন অ্যান্সার দেন। প্লাস ভিআই না মাইনাস ভিআই? স্যার মাইনাস। P3 এর জন্য মাইনাস ভিআই। কেন? কারণ এই যে মাইনাস দিয়ে এন্টার করতেছে। এবার দেখেন, আমি যখন মাইনাস ভিআই বসাবো, এটা হইলো আমাদের কনভেনশনের মাইনাস, ভোল্টেজের ভ্যালু 9 ভোল্ট, কারেন্টের ভ্যালু কিন্তু এখানে -6। হ্যাঁ, সো যখন বসাবো এখানে চলে আসতেছে 54 ওয়াট, তার মানে এটা কিন্তু অ্যাবজর্ব। যদিও ফর্মুলায় মাইনাস আসছে, বাট এইখানে আমাদের ফাইনাল রেজাল্টের উপর ডিপেন্ড করে এটা সাপ্লাই বা অ্যাবজর্ব এই জিনিসটা কাউন্ট হবে। ফর্মুলা দেখে এই ডিসিশনটা আমরা নিতে পারবো না, ঠিক আছে? এখানে কারো কোনো ডাউট আছে? দেখেন তো যে সাপ্লাই না অ্যাবজর্ব এই জিনিসটা বুঝতে। ডাউট নাই? তাহলে আমরা P4 এর জন্য চলে যাই, এটার জন্য। সো P4 যদি হিসাব করি, এটা আমি করে দিচ্ছি। এটা এই যে কারেন্টটা এখান থেকে আসতেছে, এই কারেন্টটাই এইখানে কন্টিনিউ হচ্ছে, এই কারেন্টটার ভ্যালু হচ্ছে প্লাস ভিআই। এটার জন্য পি এর জন্য আসতেছে, যেহেতু প্লাসে হিট করতেছে, প্লাস ভিআই। সো প্লাস দেওয়ার পরে ভি এর ভ্যালু -6, এটার ভ্যালু -6 দিলে আসতেছে +36 ওয়াট। এটা আসতেছে অ্যাবসর্ব। সো এখানে আমরা সবগুলা P1 থেকে P4 সবগুলার পাওয়ার বের করে ফেললাম, সাপ্লাই আর অ্যাবজর্ব বের করে ফেললাম। এখন আমাদের ক্রস চেক করে ফেলতে হবে। ক্রস চেক করলে আমরা বুঝবো যে আমাদের অ্যান্সারটা হয়েছে। কিভাবে বুঝবো? এই যে সাপ্লাই করছে -150 ওয়াট, 150 ওয়াট যে আমাদের সাপ্লাই করছে, এটা সার্কিটের মধ্যেই অ্যাবজর্ব হতে হবে। এখন আপনি যদি 60, 54 আর 36 যোগ করেন,
এটা হলো আমাদের অ্যাবজর্ব হয়েছে, এটা করলেও 150 আসে। তার মানে সাপ্লাই যেটা হয়েছিল সার্কিটে 150 ওয়াট, সেটা সার্কিটের মধ্যেই অ্যাবজর্ব হয়ে গেছে। এটাই ছিল আমাদের এনার্জি কনজারভেশন থেকে যেটা আসছিল, সেটা আমাদের ফুলফিল করছে। তার মানে আমরা যখন ক্রস চেক করব তখন এই জিনিসটা পাবো যে সাপ্লাই যেটা করা হয়েছে সেটা অ্যাবজর্বের সমান হচ্ছে কিনা। যদি না হয় তখন বুঝবো যে কোনো একটা এলিমেন্টে ভুল হয়েছে। ক্লিয়ার? কার কোনো কোয়েশ্চেন? দেখুন তো। আচ্ছা, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আসলে রেকর্ডিংটা স্টপ করতে পারি আর ক্লাসটাও শেষ করতে পারি। আমরা হয়তো শিওর না 11 তারিখ কি, আপনার কেউ কি বলতে পারবেন যে 11 তারিখ কি আমাদের অনলাইন ক্লাস কিনা? No, sir, 11 তারিখ স্যার অফ। অফ না? আচ্ছা, তাহলে তো আবার নেক্সট মানডেতে হয়তো অনলাইনে বা ইয়েতে দেখা হবে। ঠিক আছে, এটা তো জানাই দিব। ঠিক আছে, অ্যানাউন্সমেন্ট চ্যানেলে বা কোয়ারিজ চ্যানেলে একটু খেয়াল রেখে আমি জানাই দেবো। আর আজকের যে রেকর্ডিংটা আছে সেটা আপলোড করে দেবো। ঠিক আছে।